আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো মাইন্ডসেট, মানে আমাদের চিন্তা ভাবনা। হুম। ব্যাপারটা শুনতে খুব সহজ মনে হলেও আমাদের হাতে থাকা একটা অডিও বুকের স্ক্রিপ্ট বলছে এই জিনিসটাই ঠিক করে দেয় আমরা জীবনে জিতব না হারব। একদম। তো আমাদের আজকের মিশন হলো এই স্ক্রিপ্টটাকে ব্যবচ্ছেদ করে দেখা আর বোঝার চেষ্টা করা যে আমাদের চিন্তার ভেতরের এই অপারেটিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, আর সবচেয়ে বড় কথা, আমরা কি এর কোড বদলে ফেলতে পারি। ঠিক তাই। আর এই স্ক্রিপ্টটা এটা দারুণ, কারণ এটা শুধু তথ্য কথা বলে থেমে যায়নি। আচ্ছা। এটা আমাদের দুটো একেবারে ভিন্ন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এক জগতে মানুষ মনে করে তাদের ক্ষমতা সীমাবদ্ধ, আর অন্য জগতে বিশ্বাস করে যে চেষ্টার মাধ্যমে সবকিছু সম্ভব। বাহ। আর এই দুই জগতের মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। স্ক্রিপ্টটা আমাদের সেই পথটাও দেখানোর চেষ্টা করেছে, কিভাবে এক জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেয়া যায়। দারুণ। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে একটা অদৃশ্য জিনিস আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, জীবনের এত বড় বড় ফলাফলকে কন্ট্রোল করতে পারে? এটা কি শুধুই পজিটিভ থাকার ব্যাপার, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? চলুন গভীরে ঢোকা যাক। চলুন। তাহলে স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের চিন্তার এই অপারেটিং সিস্টেমের দুটো ভার্সন আছে, তাই তো? ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট, এ দুটো ঠিক কি? একদম। সহজ করে বললে, ফিক্সড মাইন্ডসেট হলো সেই বিশ্বাস যা বলে আমার বুদ্ধি, প্রতিভা বা ক্ষমতা যা আছে তা জন্মগত এবং এটাই শেষ কথা। ও, মানে এটা বদলানো যাবে না। ঠিক। এই ধরনের মানসিকতার মানুষরা চ্যালেঞ্জ এড়িয়ে চলে, কারণ তাদের মনে একটা ভর থাকে, যদি তারা ব্যর্থ হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে তাদের জন্মগত ক্ষমতাই কম। হুম হুম। তারা সমালোচনা একদম সহ্য করতে পারে না এবং অন্যের সাফল্যে একটু ঈর্ষাবোধ করে। এই ব্যাপারটা না আমি খুব ভালো করে রিলেট করতে পারি। তাই হ্যাঁ, আমি যখন প্রথমবার পাবলিক স্পিকিং করতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমার এটা সহজাতভাবে আসে না, তাই আমি এটা এড়িয়ে চলতাম। স্ক্রিপ্টের এই অংশটা পড়ার পর বুঝলাম আমি আসলে একটা ফিক্সড মাইন্ডসেটের ফাঁদে পড়েছিলাম। ঠিক তাই। আমি ধরে নিয়েছিলাম এটা হয় পারা যায়, না হলে পারা যায় না, এর মাঝে শেখার কিছু নেই। একেবারে ঠিক পয়েন্টটা ধরেছেন। আর ঠিক এর উল্টোটা হলো গ্রোথ মাইন্ডসেট। মানে এদের অপারেটিং সিস্টেমটাই আলাদা। আচ্ছা। এই মানুষগুলো বিশ্বাস করে যে চেষ্টা, শেখা আর অনুশীলনের মাধ্যমে যে কোনো দক্ষতা অর্জন করা যায়। হুম হুম। তাদের কাছে বুদ্ধি বা প্রতিভা একটা একটা শুরুর বিন্দু মাত্র, শেষ কথা নয়। একটা স্টার্টিং পয়েন্ট। একদম। তাই তারা চ্যালেঞ্জ ভালোবাসে। ব্যর্থ হলে তারা ভেঙে পড়ে না, বরং ভাবে এখান থেকে কি শিখলাম। ঠিক। তারা সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে উন্নতির একটা সুযোগ হিসেবে দেখে। তার মানে একজনের কাছে ব্যর্থতা মানে ফুল স্টপ, আর অন্যজনের কাছে কমা। বাহ, চমৎকার বলেছেন। স্ক্রিপ্টে একটা লাইন আছে যা আমাকে সত্যি ভাবিয়েছে। সাফল্য তাদেরই জন্য যারা বিশ্বাস করে যে উন্নতি সম্ভব। এর মানে তো দাঁড়াচ্ছে আমাদের আসল ক্ষমতা কি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা নিজেদের ক্ষমতার উন্নতির ওপর বিশ্বাস রাখি কিনা। একদম। কারণ ওই বিশ্বাসটাই আমাদের চেষ্টা করতে উৎসাহ দেয়। আর চেষ্টা না করলে তো কোনো কিছুই বদলায় না। ঠিক। বিশ্বাসটা হলো ইঞ্জিনের চাবির মতো। ওটা না ঘোরালে গাড়ি স্টার্টই হবে না, গাড়ি যত দামি হোক না কেন। তত্ত্বটা তো বোঝা গেল, কিন্তু বাস্তব জীবনে এর কি কোনো প্রমাণ আছে? স্ক্রিপ্টে নিশ্চয়ই কিছু উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, আছে তো। স্ক্রিপ্টে দুটো ফাটাফাটি উদাহরণ আছে। প্রথমটা টমাস এডিসনের। ও হ্যাঁ। আমরা সবাই জানি তিনি লাইট বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। স্ক্রিপ্ট বলছে সংখ্যাটা ছিল 999 বার। এখন ভাবুন, একটা ফিক্সড মাইন্ডসেটের লোক 10 বার ব্যর্থ হলেই হয়তো বলতো, আমার দ্বারা এটা হবে না, আমি যথেষ্ট বুদ্ধিমান নই। কিন্তু এডিসন তো তিনি তো থামেননি। পড়েননি, কারণ তার মাইন্ডসেট ছিল অন্যরকম। তাকে যখন তার এই হাজারো ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরটা অসাধারণ ছিল। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি 999 বার ব্যর্থ হইনি, আমি 999টা এমন উপায় খুঁজে বের করেছি যা দিয়ে বাল্ব বানানো যাবে না। ওয়াও, এটা তো এটা তো পুরো ব্যাপারটাকেই অন্যভাবে দেখতে শেখায়। তার মানে প্রত্যেকটা ব্যর্থতা তার কাছে একটা পরাজয় ছিল না, ছিল ছিল নতুন তথ্য, একটা ডেটা পয়েন্ট। হ্যাঁ, ঠিক তাই, ডেটা। এই শব্দটাই আমি খুঁজছিলাম।
এটা তো জীবনকে দেখার সম্পূর্ণ নতুন একটা উপায়। একদম। উনি এটাকে পার্সোনালি নেননি, তিনি এটাকে একটা প্রক্রিয়া হিসেবে দেখেছেন। প্রতিটা ভুল তাকে সঠিক পথের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল। এই মানসিকতাটাই, এটাই তো ইনোভেশনের মূল ভিত্তি। মানলাম, এডিসন একজন প্রতিভাশালী ব্যতিক্রম ছিলেন, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের জীবনেও কি একটা একইভাবে কাজ করে? স্ক্রিপ্টের দ্বিতীয় উদাহরণটা শায়দ এই প্রশ্নের উত্তর দেবে। অবশ্যই দেবে। দ্বিতীয় গল্পটা কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের। ও, তার গল্পটা তো আরও অবিশ্বাস্য। তিনি ৬৫ বছর বয়স পর্যন্ত জীবনে বলতে গেলে কিছুই করতে পারেননি। তাই নাকি? হ্যাঁ, আর তার সেই বিখ্যাত ফ্রাইড চিকেনের রেসিপি নিয়ে তিনি যখন বিভিন্ন রেস্টুরেন্টের দরজায় ঘুরছিলেন, তাকে ১,০০০ বারেরও বেশি না শুনতে হয়েছিল। ১,০০০ বার? মানে ৬৫ বছর বয়সে যখন সবাই রিটায়ারমেন্টের কথা ভাবে, তখন তিনি নতুন করে শুরু করার চেষ্টা করছিলেন এবং বারবার প্রত্যাখ্যাত হচ্ছিলেন। ভাবা যায়। এটা ভাবাটাই কঠিন। কি তাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল? তার মাইন্ডসেট। তার একটা বিখ্যাত কথা ছিল, আমার স্বপ্নের কোনো অবসর নেই। বাহ! বয়স, অতীতের ব্যর্থতা, হাজারটা প্রত্যাখ্যান, কোনো কিছুই তার ভেতরের বিশ্বাসকে টলাতে পারেনি। তিনি বিশ্বাস করতেন যে তার রেসিপিটা ভালো এবং তিনি এটা সফল করে ছাড়বেন। তার গল্পটা প্রমাণ করে গ্রোথ মাইন্ডসেট বয়স বা পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটা একটা ভেতরের সিদ্ধান্ত। আচ্ছা, একটা প্রশ্ন আসছে মাথায়। এই যে মানসিকতা, এডিসন বা কর্নেল স্যান্ডার্সের, এর পেছনে সায়েন্সটা কি? এটা কি শুধু মনের জোর? খুব ভালো প্রশ্ন, আর স্ক্রিপ্টটাও এই দিকেই ঘিয়েছে। এটা শুধু ইচ্ছা শক্তি নয়, এর পেছনে শক্ত নিউরোসায়েন্স আছে। তাই? হ্যাঁ, আমাদের মস্তিষ্ক প্লাস্টিকের মতো, যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। যখন আমরা কোনো কিছু বারবার ভাবি বা অনুশীলন করি, তখন আমাদের মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয়, আর পুরনো সংযোগগুলো আরও শক্তিশালী হয়। হ্যাঁ, স্ক্রিপ্টে তো এটাকে একটা মাসেলের সাথে তুলনা করা হয়েছে, তাই না? যে রোজ ট্রেন করতে হয়। মাইন্ডসেট ইজ আ মাসল, ট্রেন ইট এভরি ডে। একদম। আর এর সাথে কি বলে ওটাকে, হ্যাঁ, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আরএএস এর একটা গভীর কানেকশন আছে, যা স্ক্রিপ্টে উল্লেখ করা হয়েছে। আরএএস, সেটা কি? আমাদের মস্তিষ্ককে একটা বিশাল লাইব্রেরির মতো ভাবুন, আর আরএএস হলো সেই লাইব্রেরিয়ান। সারাদিন আমাদের চারপাশে কোটি কোটি তথ্য ঘুরে বেড়াচ্ছে। কোন তথ্যটা আপনার মনোযোগ পাবে সেটা এই আরএএস ফিল্টার করে দেয়। ও আচ্ছা, তার মানে আমার মাইন্ডসেটটাই হলো সেই লাইব্রেরিয়ানকে দেওয়া ইনস্ট্রাকশন যে কি খুঁজতে হবে। ঠিক ধরেছেন। আপনি যদি মনে মনে বিশ্বাস করেন যে আমার জীবনে কোনো সুযোগ নেই, আপনার আরএএস বা লাইব্রেরিয়ান সারাদিন ধরে আপনার সামনে সেই প্রমাণগুলোই তুলে ধরবে। কোথায় আপনার সঙ্গে অন্যায় হলো, কোথায় আপনি পারলেন না। হুম। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই সুযোগ লুকিয়ে থাকে, আপনার সেই একই লাইব্রেরিয়ান তখন তাক থেকে সুযোগের বইগুলোই নামিয়ে দেবে। আপনি তখন একই পরিস্থিতিতে সুযোগ দেখতে শুরু করবেন। এটা তো সাংঘাতিক ব্যাপার। তার মানে জীবন আমাদের ওপর যা খুশি চাপিয়ে দিচ্ছে না। স্ক্রিপ্টের ভাষায়, লাইফ ইজ নট হ্যাপেনিং টু ইউ। লাইফ ইজ রেসপন্ডিং টু ইউ। জীবন আমাদের চিন্তার সাথে সাড়া দিচ্ছে। বাহ! আমাদের বাইরের পৃথিবীকে বদলানোর আগে আসলে ভেতরের মানসিকতার প্রোগ্রামিং বদলাতে হবে। এটাই মূল কথা। আমরা যা খুঁজি, যা বিশ্বাস করি, আমাদের বাস্তবতাও সেভাবেই ধীরে ধীরে তৈরি হতে থাকে। কর্নেল স্যান্ডার্সের মতো মানসিকতা আমরা নিজেরা কিভাবে তৈরি করতে পারি? এটা কি শুধু ইচ্ছাশক্তির ব্যাপার, নাকি এর কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে? স্ক্রিপ্টে কি এই বিষয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, আর এখানেই স্ক্রিপ্টটা সবচেয়ে বেশি কাজের। এতে মাইন্ডসেট বদলানোর জন্য ৫টা নির্দিষ্ট ধাপের কথা বলা হয়েছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রক্রিয়া। আচ্ছা। প্রথম ধাপটা হলো আত্মসচেতনতা, অর্থাৎ নিজের চিন্তাভাবনার ওপর নজর রাখা। সারাদিন কি ভাবছি, কোন পরিস্থিতিতে আমার মধ্যে ফিক্সড মাইন্ডসেটের চিন্তাগুলো আসছে, সেটাকে আগে ধরতে পারা। ঠিক। সমস্যাটা কোথায় তা না জানলে তো সমাধান হবে না। দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ হলো সচেতনভাবে নেতিবাচক বা ফিক্সড চিন্তাকে গ্রোথ মাইন্ডসেটের চিন্তা দিয়ে প্রতিস্থাপন করা। যেমন, যখনই মনে হচ্ছে আমি এটা পারবো না, তখন নিজেকে জোর করে বলানো, আমি এটা এখনও পারি না, কিন্তু আমি চেষ্টা করলে শিখতে পারবো। ওই এখনো বা ইয়েট শব্দটা খুব শক্তিশালী। ঠিক, এটা ব্যর্থতাকে একটা স্থায়ী অবস্থা না ভেবে একটা সাময়িক অবস্থা হিসেবে দেখতে শেখায়। কিন্তু একটা প্রশ্ন আছে, এই যে জোর করে নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তা দিয়ে বদলানো, এটা কি টক্সিক পজিটিভিটি বা লোক দেখানো আশাবাদের মতো শোনায় না?
মানে সমস্যাকে অস্বীকার করে শুধু ভালো ভালো কথা বলা? স্ক্রিপ্ট কি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য করে? এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। স্ক্রিপ্ট অনুযায়ী গ্রোথ মাইন্ডসেট মানে সমস্যাকে অস্বীকার করা নয়, এটা সবকিছু ঠিক আছে বলা নয়, আচ্ছা। বরং এটা হলো সমস্যাকে স্বীকার করে নিয়ে নিজের ক্ষমতাকে বিশ্বাস করা যে হ্যাঁ, পরিস্থিতিটা কঠিন, কিন্তু আমার শেখার এবং এর থেকে বেরিয়ে আসার ক্ষমতা আছে। হুম হুম এটা বাস্তবতা থেকে পালানো নয়, বরং বাস্তবতাকে মোকাবেলা করার জন্য নিজের ক্ষমতাকে বিশ্বাস করা। টক্সিক পজিটিভিটি হলো অনুভূতিকে চাপা দেওয়া, আর গ্রোথ মাইন্ডসেট হলো অনুভূতিকে স্বীকার করে অ্যাকশন নেওয়া। পরিষ্কার হলো। আচ্ছা, পরের ধাপগুলো কি? পরের ধাপগুলো আরও বেশি কাজকেন্দ্রিক। তৃতীয়টি হল সহায়ক পরিবেশ তৈরি করা, ভালো বই পড়া, নতুন কিছু শেখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন মানুষের সঙ্গে মেশা যারা আপনাকে অনুপ্রাণিত করে। ঠিক। স্ক্রিপ্টে একটা চমৎকার লাইন আছে, ইয়োর সার্কেল ইকুয়ালস ইয়োর ফিউচার। অর্থাৎ আমাদের চারপাশের মানুষজন আমাদের চিন্তাভাবনাকে ভীষণভাবে প্রভাবিত করে। নেতিবাচক, হতাশ মানুষের সঙ্গে থাকলে নিজের মানসিকতাও ধীরে ধীরে সেদিকেই চলে যায়। আর শেষ দুটো ধাপ? চতুর্থ ধাপটি হল অনুপ্রেরণা বা মোটিভেশনের চেয়ে শৃঙ্খলা বা ডিসিপ্লিনের উপর বেশি জোর দেওয়া। এটা খুব সত্যি। কারণ অনুপ্রেরণা তো রোজ থাকে না। এমন অনেক দিন আসবে যখন কাজ করতে ইচ্ছা করবে না, কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি সেই দিনও আপনার লক্ষ্যে অবিচল থাকবেন। হুম। আর পঞ্চম ধাপটি হল ছোট ছোট পদক্ষেপে বিশ্বাস রাখা। স্ক্রিপ্টটি প্রতিদিন মাত্র 1% উন্নতি করার ধারণার কথা বলেছে। এই ছোট ছোট ধারাবাহিক চেষ্টাই দীর্ঘমেয়াদে পাহাড় সমান পরিবর্তন আনে। এই ধাপগুলো সত্যিই প্রক্রিয়াটিকে অনেক বাস্তবসম্মত করে তোলে। এবার স্ক্রিপ্টের শেষ একটি অংশে আসি, যা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। এটা সুখ এবং সাফল্যের সম্পর্ক নিয়ে। হ্যাঁ। আমরা বেশিরভাগ মানুষই তো ভাবি, আগে জীবনে সফল হই, তারপর আমি খুশি হব। যেমন প্রমোশনটা পেলে খুশি হব বা বাড়িটা করতে পারলে শান্তি। হ্যাঁ, এটা তো আমাদের ডিফল্ট সেটিং আর কি। সাফল্যকে আমরা একটা গন্তব্য মনে করি আর সুখে তার পুরস্কার। কিন্তু স্ক্রিপ্ট বলছে পুরো সমীকরণটাই আসলে উল্টো। উল্টো? কিভাবে? গবেষণা দেখানো হয়েছে সুখী এবং ইতিবাচক মানসিকতার মানুষরা বেশি সফল হয়। তাই নাকি? হ্যাঁ, কারণ যখন আমাদের মন ভালো থাকে তখন আমাদের মস্তিষ্ক আরও সৃজনশীলভাবে কাজ করে, আমরা সমস্যার সমাধান সহজে খুঁজে পাই, আমাদের এনার্জি লেভেল বেশি থাকে এবং আমরা অন্যদের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারি। তার মানে? তার মানে সুখ সাফল্যের কারণ, ফলাফল নয়। তার মানে সুখ কোনো গন্তব্য নয় যা সাফল্যের পরে আসবে, বরং এটা সাফল্যের দিকে যাত্রার জ্বালানি। একদম। সুখ হলো একটা লাইফস্টাইল, একটা প্রতিদিনের অভ্যাস। সাফল্যের পেছনে না ছুটে প্রতিদিনের ছোট ছোট কাজে, শেখার প্রক্রিয়ায় আনন্দ খুঁজে পেলেই সাফল্য আমাদের দিকে এগিয়ে আসে। পজিটিভ মাইন্ডসেট লিডস টু পজিটিভ অ্যাকশনস, উইচ লিডস টু পজিটিভ রেজাল্টস। এই চক্রটি আসল রহস্য। ওয়াও! আজকের এই আলোচনাটা সত্যিই আমাদের চিন্তার জগৎকে একেবারে নাড়িয়ে দিল। তাহলে সবটা যদি এক জায়গায় আনি, আমরা শিখলাম যে আমাদের মাইন্ডসেট জন্মগত বা পাথর দিয়ে খোদাই করা কিছু নয়। হুম। এটা একটা সফটওয়্যারের মতো, যা আমরা চাইলে আপগ্রেড করতে পারি। এটা সেই চশমার মতো যা দিয়ে আমরা পৃথিবীকে দেখি, আর সেই চশমা বদলালে আমাদের চারপাশের পৃথিবীটাও বদলে যায়। ঠিক। ফিক্সড আর গ্রোথ মাইন্ডসেটের পার্থক্য বোঝা থেকে শুরু করে এডিসন বা কর্নেল স্যান্ডার্সের মতো বাস্তব উদাহরণ, মস্তিষ্কের পেছনের বিজ্ঞান এবং মাইন্ডসেট বদলানোর সেই 5টি কার্যকরী ধাপ, সব মিলিয়ে মূল বার্তাটা হলো আত্মক্ষমতায়ন। একদম। আমাদের পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু সেই পরিস্থিতিকে আমরা কিভাবে দেখব, তার প্রতিক্রিয়া কিভাবে জানাবো, সেই ক্ষমতাটা 100 ভাগ আমাদের হাতে। বিজয় সত্যি আমাদের মনেই শুরু হয়। একদম। তাহলে এই আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। এই অডিওবুকে মূল বার্তা হল, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আর চিন্তাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। তাহলে আমার প্রশ্নটা হলো, এমন কোনো একটি গল্প আছে যা আমরা প্রতিনিয়ত নিজেদের বলি, যা হয়তো আমাদের আটকে রেখেছে? যেমন, আমি গণিতে ভালো না, বা আমার বয়স হয়ে গেছে নতুন কিছু করার। আর সেই পুরনো গল্পের বদলে কোনো একটি নতুন, আরও শক্তিশালী গল্প আজ থেকে আমরা নিজেদের বলতে শুরু করতে পারি।